হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিভাইভ ইংলিশ ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ক্লাসে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজিতে নামের বানান লিখতে গিয়ে খুবই অসুবিধা বোধ হয়, ঠিক তাদের জন্য, অর্থাৎ একদম বেসিক লেভেলদের জন্য আজকের ক্লাসটা। তো কোনো কারো নাম লিখতে গেলে কিভাবে লিখতে হয় এবং তার সঠিক এবং সহজ পদ্ধতিটা কী। তো যাই হোক, শুরু করছি আজকে নতুন একটা ক্লাসে, সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এবং এদিকে এ থেকে জেড পর্যন্ত সব কিছু লেখা আছে এবং তাদের উচ্চারণগুলো পাশাপাশি দেওয়া আছে, কোন অক্ষরের সঙ্গে কোন অক্ষরের মিল হয়, এবং এদিকে আকার ওকারের পুরো মাত্রাগুলো দেওয়া আছে। বুঝতে পারছেন আপনারা? তো জাস্ট একদম বেসিক স্বাভাবিক নিয়ম এইটুকু ফলো করলে সাধারণভাবে যে কোনো নামগুলো উচ্চারণ করা বা বানান করা সহজ হবে। আর কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেটা পরে দেখা যাবে। আগে সহজটা শিখে নিন, তারপর ব্যতিক্রমটা পরে অটোমেটিক চলে আসবে, সেটা নিয়ে অতটা নার্ভাস ফিল করার কোনো প্রয়োজন নেই। তো বাংলায় বর্ণ বিশ্লেষণ বলে একটা কথা আছে, যেটা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই বর্ণ বিশ্লেষণটা বুঝলে তাহলে ইংরেজিতে কিন্তু যে কোনো নাম বানান করা খুব সহজ হবে। যেমন আমি খুব সহজে একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সময় নষ্ট না করে। যেমন ধরুন সজল, এই নাম বানানটার সঙ্গে দেখুন কোনো আকার ওকার হর্ষিকার কোনো রকম মাত্রা জোড়া নেই। এই নামগুলো বরং একটু উচ্চারণ করতে অসুবিধাই হয় বা ইংরেজিতে লিখতে গেলে একটু অসুবিধা বোধ হয় যেসব ছাত্রদের জন্য বা যেসব ছেলেমেয়েদের জন্য, আজকে শুধু তাদের জন্যই। আপনি ভালো করে বুঝুন, এই বানানটার মধ্যে কোনো রকম আকার ওকার নেই, অর্থাৎ এখানে আপনাকে বর্ণ বিশ্লেষণ করে নিতে হবে। খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, প্রত্যেকটা শব্দের মধ্যে স্বরবর্ণ থাকা আবশ্যিক, অর্থাৎ ইংলিশে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকাটা খুবই জরুরি। তো ভাওয়েল যদি নাও থাকে, ভাওয়েলের উচ্চারণটা কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। যেমন এই বানানের সঙ্গে মিল করে দেখতে গেলে দেখা যায়, এটা যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে হচ্ছে দন্ত শয়ের সঙ্গে অটা উচ্চারণ হচ্ছে, তারপরে বর্গীয় জ, এর সঙ্গে আবার অ এর উচ্চারণ হচ্ছে, তারপরে ল। ঠিক সেই হিসেবে এই নামটার যখন ইংরেজি উচ্চারণ আমরা লিখব, দন্ত শয়ের জন্য ক্লিয়ারলি মেনশন করা আছে এস, অয়ের জন্য লেখা আছে এ, অয়ের জন্য মাত্রাটা এদিকে দেওয়াই আছে, বর্গীর জয়ের জন্য জে, অয়ের জন্য সেই একই কথা এ, লয়ের জন্য এল, অর্থাৎ সব মিলে নামটা হয়ে গেল এস এ জে এ এল। ঠিক এইরকমভাবে যে কোনো নামের বানানগুলো উচ্চারণ করা সহজ হবে। আমি আরও একটা এরকম মাত্রা ছাড়া কোনো একটা নাম ধরে দেখাচ্ছি। ধরুন অঞ্জন, এই নামটার সঙ্গে এটাও যদি বর্ণ বিশ্লেষণ করে দেখা যায়, সেম ওইভাবে হবে। এটার বর্ণ বিশ্লেষণ করে আমি দেখাচ্ছি না পরপর। দেখুন অয়ের জন্য তাহলে নিয়ম অনুযায়ী অ, ইঙ্গ বর্গীর জয়, ইঙ্গর জন্য এন, বর্গীর জয়ের জন্য জে, অন অন অ উচ্চারণ হচ্ছে সেই জন্য এ এন। এই এটা লেখা বাধ্যতামূলক, কারণ ওই যে স্বরবর্ণের টান আছে এবং স্বরবর্ণটাকে রাখতে হচ্ছে। ঠিক সেরকম আরেকটা নাম বলে দেখাচ্ছি, ধরুন রজত, এই নামটা তো ঠিক কোনো রকম আকার ওকার নেই। আমি চাইছি কোনো মাত্রা ছাড়া যে নামগুলো সেগুলো আগে দেখিয়ে দিতে, তারপরে মাত্রা সহ যেগুলো সেগুলো দেখাবো। তো এর জন্য রয়ের জন্য আর উচ্চারণ করতে হবে, র অ উচ্চারণ করতে হচ্ছে, তার জন্য এটা বসাতেই হবে। বর্গের জয়ের জন্য জে, আবার সেই অ উচ্চারণ হচ্ছে তার জন্য এ, তয়ের জন্য টি। ঠিক এই কারণে বাংলা আর ইংলিশের মধ্যে এই রকমই মিল আছে, আর এইভাবে এগুলো সলভ করতে হয়। তো যাই হোক, মাত্রা ছাড়া যেগুলো সেগুলো দেখিয়ে দিলাম। এবার ধরুন যেগুলোর আকার ওকারের ব্যবহার আছে, সেই ক্ষেত্রে কীরকম হবে নিয়মটা লক্ষ্য করুন। বয়ে হস্যি বলতে হচ্ছে, অর্থাৎ আগে ব বলা হচ্ছে সেই জন্য বি, হস্যিকারের জন্য এদিকে দেওয়া আছে আই, দয়ে হস্যি তার মানে ডি আই, তালবস্যয়ের জন্য এদিকে দেওয়া আছে এস এইচ, শেষে আকার আছে মানে এ। ঠিক এইভাবে এইবার ধরুন একটু একটু জটিলগুলো বলি, অর্থাৎ যেগুলো যুক্ত বর্ণের ব্যবহার আছে সেইগুলো। ধরুন কারোর নাম স্মৃতিশা, সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হচ্ছে, দেখুন দন্ত স আর ম একসঙ্গে আছে, দন্ত স আর ময়ের মধ্যে কোনো রকম স্বরবর্ণের টান নেই, মানে কোনো ভাওয়েল নেই, সেই জন্য এস এম। রি এর জন্য এদিকে দেওয়া আছে মানে অর্থাৎ আর আই শ্রী, তারপরে তয়ে হস্যি টি আই, তালবস্যয়ের জন্য আবার দেওয়া আছে এস এইচ, শেষে এ। এইরকম। নেক্সট ধরুন নামগুলোতে জফলা ব্যবহার আছে, সেরকম যদি কোনো নাম বলা হয়, যেমন ধরুন অনন্যা,
এর জন্য এ, তারপরে ন উচ্চারণ হচ্ছে দন্ত নয়ে, সেক্ষেত্রে এন। এইবার ন অ উচ্চারণ হচ্ছে দন্ত নয়ের পরে অ এর একটা স্বরবর্ণের টান আছে, মানে ভাওয়েলের টান আছে, সেই জন্য এ কথাটা ব্যবহার করতে হচ্ছে। তারপরে দন্ত ন আবার আছে, তারপরে জ ফালা আছে, জ ফালার জন্য হচ্ছে ওয়াই, আকারের জন্য এ। বোঝা গেল? অর্থাৎ যেখানে মাত্রা ব্যবহার হয়েছে, যেখানে একসঙ্গে যুক্ত বর্ণের ব্যবহার হয়েছে এবং যেখানে জফালা রফালা ব্যবহার হয়েছে, তিনটে দিয়েই বুঝিয়ে দিলাম। এবার ধরুন এগুলো তো গেল এক রকমের। এবার কিছু কিছু নাম এর থেকেও যেগুলো জটিল নাম, সেসব ক্ষেত্রে আপনি কি করবেন? ধরুন কারোর নাম ক্ষুদিরাম, এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ক্ষয় মূর্ধন্যয়, এটা হচ্ছে কয়ে মূর্ধন্যয়, এটা কিন্তু ক্ষয় মূর্ধন্যয় না, অনেকজন এটা ভুল করে ক্ষয় মূর্ধন্যয় বলে ফেলে, এটার আসল উচ্চারণ হচ্ছে কয়ে মূর্ধন্যয়। তো কয়ে মূর্ধন্যয়ের জন্য কয়ের জন্য কে, মূর্ধন্যয়ের জন্য এস এইচ, তারপরে হস্যুর জন্য ইউ, দয়ে হস্যি মানে হচ্ছে ডি আই আর এ এম, ক্ষুদিরাম হয় কৃষ্ণকান্ত। এক্ষেত্রে দেখুন এই যে রি এর জন্য হচ্ছে আর আই, মূর্ধন্যয়ের জন্য এস এইচ, ইঙ্গ যোগ হয়েছে, মূর্ধন্যয়ে ইঙ্গ, অর্থাৎ ইঙ্গর জন্য ওখানে ক্লিয়ারলি মেনশন করা আছে এন, কৃষ্ণ অ উচ্চারণ হচ্ছে, সেই জন্য এ কে বসাতেই হবে। তারপরে কয়ে আঁকা মানে কে, দন্ত নয় দন্ত আর ট পরপর বসে গেল এন টি, শেষে কৃষ্ণকান্ত অ উচ্চারণ হচ্ছে বলে এ কথাটা ব্যবহার করতেই হবে। বোঝা গেল? এর থেকেও যদি আরেকটু জটিল হয়, একটু বড় বড়, যেমন ধরুন বাঙালিদের কিছু কিছু নামের টাইটেলগুলো বেশ বড় বড়, যেমন চক্রবর্তী, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায়, এইসবগুলো, সেগুলোর একটু ব্যবহারগুলো দেখিয়ে দিই। অনেকজনের এইসব বানানগুলোর উচ্চারণ লিখতে অনেক প্রবলেম হয়, তো সেটা এখানে ক্লিয়ারলি সলভ হয়ে যাবে। ভালো করে দেখুন, চক্রবর্তী, চয়ের সঙ্গে অ উচ্চারণ করা হচ্ছে, তার জন্য চয়ের জন্য সিএইচ, এটা তো দেওয়াই আছে, তারপরে অ এর উচ্চারণের জন্য এ, কয়ে রফালা, ক আছে মানে কে, রফালা, রফালা মানে আর, চক্র অ উচ্চারণ হচ্ছে, সেই জন্য চক্রবর্তী। ব এর উচ্চারণ আছে বি, দেখুন বয়ের পরে অ এর উচ্চারণ হচ্ছে না, ও এর উচ্চারণ হচ্ছে, চক্রবর্তী, বর্তী, এই যে বি এর পরে ও টান হচ্ছে, সেজন্য ও বসানো হলো বর্তী। র উচ্চারণ হচ্ছে আর টি আই। এইবার এখানে অনেক ক্ষেত্রে আই দেওয়া হয়, অনেকজন আবার ডবল ই দিতে পারে, ডবল ই দিলেও হবে বা আই দিলে হবে, বেশিরভাগ বাঙালিরা আইটা ইউজ করে, যদিও দীর্ঘয়ের জন্য ডবল ইটা বেশি প্রেফার করা হয়, তা সত্ত্বেও এখানে আই দিলেও চলবে। উপাধ্যায়, সেক্ষেত্রে কি লিখবেন? এক্ষেত্রে হস্যুর জন্য ইউ, পি এ স্বাভাবিকভাবে, ধয়ের জন্য ডিএইচ, ওয়াইয়ের জন্য জফালার জন্য ওয়াই, আকার আছে বলে এ, ওয়াই আছে বলে ওয়াই, অন্তস্থ আছে বলে ওয়াই। এইবার ব্যাপারটা হচ্ছে এইভাবে নিয়মগুলো আপনি ফলো করলে অবশ্যই অবশ্যই যে কোনো বানান আপনার লেখা সহজ হবে। তো বারবার বলছি, এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য, পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য, যাদের ইংরেজিতে খুবই দুর্বল, যাদের ইংরেজিতে খুব ভয় ফিল হয় তাদের জন্য, অর্থাৎ একদম বেসিক লেভেলের ক্লাসগুলো এখানে শেখানো হচ্ছে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন। এরপরে ধরুন এই বানানগুলো তো সব কিছু ক্লিয়ারলি এখানে বোঝানো হলো, আশা করছি অনেক সমস্যা আপনাদের দূর হবে। এই জাস্ট এই নিয়মটুকু ফলো করলেই আপনি যে কোনো নাম বানান সহজে লিখতে পারবেন। এবার ধরুন বেশ কয়েকটা কথা, যদি আমরা একটা ফুল সেন্টেন্স, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় সবাই যুক্ত, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যাই হোক না কিনা, সেই ক্ষেত্রে ক্যাপশন দেওয়ার দরকার লাগে অনেকজনের। সেক্ষেত্রেও ধরুন কেউ কিছু একটা লিখছে, জাস্ট ফান করার জন্যই বলছি, অতটা সিরিয়াসলি নেবেন না এবার কথাগুলো। ধরুন কারোর কোনো দিন ক্যাপশন দিতে ইচ্ছে হলো এরকম কোনো একটা কথা, যে একাই আছি ভালোই আছি। তো এই কথাটার ক্ষেত্রে বেশিরভাগ অনেকজন দেখা যায় যে ভুল করে ফেলে, এই একাটা এ দিয়ে প্রকাশ করে। এটা আসলে এটা একা হওয়ার কোনো মাধ্যম না, এটা থাকলে বরং সে যে একা আছে সেটা নিয়ে কেউ দুঃখ ফিল করার থেকে বরং হাসবে, ফান করবে। তো সেইখানে আপনি নিয়মটা তো আজকে এখনই বুঝে গেলেন, তো সেই হিসেবে আপনাকে এবার থেকে সঠিক অন্তত লেখা উচিত। একার লেখাটা উচিত হবে ঠিক এরকম, এর জন্য ই দেওয়াই আছে, কে এ, তারপরে আপনি আছির জন্য
একটা এ ইউজ করতে পারেন অথবা ডবল এ ইউজ করতে পারেন আয়ের জন্য। আমি একটা এ দিয়ে দেখাচ্ছি। একা আছি, ছয়ের সঙ্গে সি ডবল এইচ হয়। তারপরে ভালোই, ভয়ের জন্য দেখতে পাচ্ছেন আপনি বিএইচ আছে এবং ভি দিয়েও লেখা যায়। তো আপাতত আমি এখানে ভি লিখছি। ভালোই, আকার, এই যে হর্ষায় আছে, হর্ষায়ের জন্য আই কথাটা ব্যবহার করতে হবে। তারপরে ধরুন আছি, এর জন্য আবার সেই একই কথা, এইভাবে। তো এইভাবে যদি ক্যাপশনগুলো দেওয়া হয় তাহলে অনেকটা বেটার হয়, এই যে ভুলভাল লেখাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। মানে ধরুন এতদিন যারা লিখতেন অনেকজন, তারা হয়তো এই কথাটা লিখতেন, এটা কিন্তু আসলে দেখুন এবার আপনি বুঝতে পারছেন এটা কিন্তু আঁকা কথাটা বোঝাচ্ছে, একা কথাটা বোঝাচ্ছে না। তারপরে ধরুন এই আছি কথাটা হয়তো অনেকজন এরকম লিখতো, হলে এক্ষেত্রে কিন্তু আক্ষরিকভাবে দুটোই ভুল। তাহলে এই সমস্যাগুলো এবার থেকে তো অনেকটা মিটবে, আর সেই জন্যই ক্লাসগুলো নেওয়া। আর একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করাবো। এরকম ধরুন কেউ একজন লিখলে, মানে ব্যাপারটা হলো বাংলাতেই সে লিখছে, জাস্ট ইংরেজির লেটারগুলো ইউজ করে লিখছে সেইভাবে, আসলে ইংরেজিতে সে ট্রান্সলেট করে লিখছে না। তো সেরকম ক্ষেত্রে এখানে কীরকম হবে, লাগছে, বন্ধুরা, এইভাবে যদি লেখা যায় একদম সঠিকভাবে এইভাবে লেখা হবে। আর এটা সব কিছুই হচ্ছে দেখুন আপনারা এই স্বাভাবিকভাবে এই জাস্ট নিয়ম কটা দেখার ফলে, এই নিয়মটুকু ফলো করলে আপনি যে কোনোভাবে একদম বেসিক লেভেলের কথাগুলো খুব ইজিলি আয়ত্ত করতে পারবেন। তো আশা করছি আমি কি বলতে চাইলাম আপনারা বুঝতে পারলেন। আর আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যে আপনাদের ক্লাসগুলো পরপর নিয়মিত রেগুলারই আপলোড করার, এবং ক্লাসটা ফলো করবেন। অবশ্যই আপনাদের কিছু না কিছু হেল্প হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন। আর যদি কিছু জানার থেকে, কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সমস্ত কমেন্টগুলো রিপ্লাই করার। থ্যাংক ইউ।